হ্যালো 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 ওয়েলকাম টু জিনি প্লাস। আজকে আমরা মাধ্যমিকের মানে ভৌত বিজ্ঞানের যে পার্টটা তার কিন্তু আমরা এবিটিএ সলভ করব, ঠিক আছে? এবার ভৌত বিজ্ঞান দুটো পার্ট থাকে, একটা ফিজিক্সের কিছু কোশ্চেন দেয়, কেমিস্ট্রি কিছু কোশ্চেন দেয়, দুটো মিলিয়ে হচ্ছে মোট 36 নাম্বারের কোশ্চেন রয়েছে। আর আমি হচ্ছে কেমিস্ট্রির পার্টটা করাবো, আর তোমাদের হচ্ছে নেক্সট হচ্ছে রিভু স্যার, সে হচ্ছে তোমাদের ফিজিক্সের পার্টটা করিয়ে দেবে, ঠিক আছে? এখানে মোট আমাদের 36 নাম্বার রয়েছে। এটা কিন্তু বেশ একটা একটা কিন্তু স্কোরিং একটা জায়গা, মানে অনেকটা হিউজ নাম্বার। তো আমরা এক এক করে প্রতিটা কোশ্চেন আমরা দেখবো, কেমিস্ট্রির পার্টগুলো, ঠিক আছে? চলো চলে আসে হচ্ছে ফার্স্ট কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে? ফার্স্ট কোশ্চেনে আছে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয়। কি কি অপশান দেওয়া আছে? অপশান দেওয়া আছে অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, আর হচ্ছে পারমাণবিক জ্বালানি। কোনটা হবে বলো তো? আচ্ছা, এই তিনটের হবে হচ্ছে তোমার, এই তিনটে হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি। মানে জীবাশ্ম জ্বালানি কোনগুলোকে বলা হয়? যে সমস্ত পদার্থ বিভিন্ন মৃত দেহাবশেষ মাটির নিচে বহুদিন চাপা পড়ে তৈরি হয়, সেগুলোকে বলা হয় তোমার জীবাশ্ম জ্বালানি। তাহলে এটার যে এই যেমন কয়লা, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু আমার বিভিন্ন মৃত জীবজন্তুর দেহাবশেষ দীর্ঘদিন মাটিতে চাপা পড়ে কিন্তু তৈরি হয়, এই জন্য এগুলোকে বলা হয় তোমার জীবাশ্ম জ্বালানি। তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে কিন্তু তোমার সি অপশান হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন এইচ টু গ্যাসে অণুর সংখ্যা যদি এক্স হয়, তবে একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তনে ও টু গ্যাসে অণুর সংখ্যা কত হবে? আচ্ছা, অ্যাভোগাড্রোর একটা প্রকল্প রয়েছে। কি বলেছে প্রকল্পতে? অ্যাভোগাড্রো প্রকল্পতে বলেছে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, ঠিক আছে? তার মানে যদি বলা হয়েছে এখানে আমার বলেছে, আমার কি দিয়েছে, আমার চাপ দিয়েছে হচ্ছে পি, টেম্পারেচার টি, সেখানে ভি আয়তন হচ্ছে কোনো একটা হিলিয়াম গ্যাস বলে দিয়েছে, সেই হিলিয়াম গ্যাস অণুর সংখ্যা কি বলেছে? এক্স বলেছে। তাহলে কি বললাম, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তাহলে যদি একই চাপ ও তাপমাত্রায় যদি আয়তনটা কত বলেছে, তাহলে কি বলেছে? তবে তবে একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তনে ও টু গ্যাসের অণু সংখ্যা কত হবে? তাহলে যদি আমার আয়তনটা আমি 3 গুণ করে দিই, তাহলে সেখানে অণুর সংখ্যাও কি হবে তোমার 3 গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার নর্মালি কি ছিল? এক্স ছিল, তাহলে এটা কত হবে? অ্যান্সারটা হবে তোমার 3x হবে। বোঝা গেল? বুঝতে পারলে তো? তাহলে অ্যান্সারটা হবে তোমার তো 3x। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কেমিস্ট্রির নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলেছে? একটা রিয়াকশান দিয়েছে 4NH3, সেখান থেকে 2N2 6H2। কি বলা হয়েছে? বিক্রিয়াটিতে NH3 ও N2 এর এসটিপিতে, এসটিপির ফুল ফর্ম কি বলতে পারবে? এসটিপির ফুল ফর্ম সবাই অনেকে জানো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তা এসটিপিতে আয়তনের অনুপাত কত হবে? মনে রাখবে যে সেই কোনো বিক্রিয়াতে যদি কোনো যদি সেটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স সমীকরণে তার যে স্টয়চিওমেট্রি, মানে তার যে মোল সংখ্যাটা, সেটাই হবে হচ্ছে তার আয়তনের অনুপাত। তাহলে এখানে কি কি দিয়েছে? এখানে NH3, আচ্ছা এটা NH3, তার এক সেকেন্ড, কি কি দিয়েছে এখানে? NH3, আর হচ্ছে কি দিয়েছে তোমার N2। কত আছে মোল? এর হচ্ছে 4 রয়েছে, তাহলে NH3 মোল 4। আচ্ছা, N2 কত মোল? N2 মানে মোল মানে স্টয়চিওমেট্রি কত? 2। তাহলে অনুপাত করলে কত হচ্ছে? 2:1। তাহলে এটাই হবে হচ্ছে তার আয়তনের অনুপাত। আর অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমার অপশান এ হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে উচ্চতা বৃদ্ধি করলে, উচ্চতা বৃদ্ধি করলে আমার কি বলেছে? উচ্চতা বৃদ্ধি করে 4টে অপশান দিয়েছে। আয়তন ও ঘনত্ব কমে, আয়তন বাড়ে, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, আর বলেছে আয়তন বাড়ে ঘনত্ব বাড়ে, আর বলেছে কি আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। আচ্ছা,
যত আমরা উচ্চতা বৃদ্ধি করি, মানে ধরো যখন আমরা পাহাড় থেকে নিচ মানে ধরো আমরা নিচ থেকে পাহাড়ে উঠছি যখন, তাহলে তখন কি হচ্ছে আমাদের, আমরা জানি উচ্চতা বৃদ্ধি করলে কি হচ্ছে আমাদের, চাপ কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধি করলে চাপ, আয়তন ও ঘনত্ব কমছে। আচ্ছা, এইটা উচ্চতা বৃদ্ধি করলে চাপ, তো কোশ্চেনটা চাপের কি এই জায়গাটা মানে চাপটা সম্ভবত হবে না মনে হচ্ছে, এটা যাই হোক ঠিক আছে। তাহলে আমাদের বলতে হবে যে উচ্চতা বৃদ্ধি করলে কী হবে, তাহলে উচ্চতা বৃদ্ধি করলে আমরা কী জানি, চাপ কমে। আচ্ছা, যদি আমার পরিবেশে চাপ কমে যায়, মানে ধরো সাপোজ আমরা দেখেছি যখন দেখবে আমরা নিচ থেকে যখন ধরো কোনো একটা প্যাকেট নিয়ে ধরো পাহাড়ের উপরে উঠছি, উঠলে কি হয়, দেখবে প্যাকেটটার যে আয়তন থাকে সেটা কি হয়ে যায়, সেটা ফুলে যায়। কেন? কারণ এর যে পারিপার্শ্বিক যে চাপ রয়েছে সেই চাপটা কি হচ্ছে, চাপটা কমে যাচ্ছে। তাহলে এর চাপ কমে যাচ্ছে, তাহলে বলতে পারি কি, তাহলে মধ্যের চাপ তো সেম রয়েছে, তাহলে বাইরের চাপের রেসপেক্টে তখন মধ্যের চাপ কি হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। তার মানে তখন কি হচ্ছে, আমার মধ্যের চাপ বেড়ে যাচ্ছে, মানে কি, মানে প্যাকেটটা কি হয় তখন, প্যাকেটটা তখন দেখবে আয়তনে এরকম ফুলে যায়। ওই জন্য দেখবে লেজের বা যে কোনো প্যাকেট নিয়ে পাহাড়ের উপরে উঠলে দেখবে প্যাকেটটা হচ্ছে আয়তনে অনেকটা বেড়ে যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে, আয়তন বাড়ে হবে, কখনোই কমে হবে না। আচ্ছা, এইবার আমরা কি জানি, যদি কারুর আয়তন বেড়ে যায়, আয়তন বাড়লে কি হয়, ওর মধ্যে যে গ্যাস হোক বা যে কোনো কিছু, যে মলিকিউল বা তোমার হচ্ছে যে অণুগুলো থাকে, তারা ওদের মধ্যে কি হয়, ডিস্টেন্স বা গ্যাপটা বেড়ে যায়। তাহলে ডিস্টেন্স বা গ্যাপটা বেড়ে গেলে কি হবে, ওদের মধ্যে ঘনত্ব কমবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, আয়তন বাড়ে ও ঘনত্ব হচ্ছে কমে। তাহলে অপশান বি হবে। ঠিক আছে, বাকি দুটো ফিজিক্সের কোশ্চেন 5 আর 6, চলো আমরা চলে আসি হচ্ছে পরে নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসি, নেক্সট স্লাইডে কী রয়েছে, নেক্সট স্লাইডে ফিজিক্সের কোশ্চেন প্রথম দুটো পরেরটা। আচ্ছা, 1.9 কী আছে, কি বলেছে, নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়, নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। আচ্ছা, এটার অ্যান্সারটা হবে হচ্ছে কার্বন 14, মানে C14 হবে অ্যান্সার। কার্বনের দুটো আইসোটোপ হয়, একটা হচ্ছে C12 আর একটা C14। তাহলে কার্বনের যে C14 আইসোটোপটা, সেটা বিভিন্ন জীবাশ্ম বা তোমার বিভিন্ন পুরনো তোমার হচ্ছে ঘরবাড়ি হোক বা যে কোনো পুরনো জিনিসের তোমার হচ্ছে বয়স বার করতে ব্যবহার করা হয় C14, যেটাকে বলা হয় কার্বন ডেটিং প্রসেস বা কার্বন ডেটিং পদ্ধতিতে আমরা পুরনো যে সমস্ত পদার্থের আমরা বয়স নির্ণয় করতে পারি, কার সাহায্যে, C14 আইসোটোপের সাহায্যে। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে, প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক কোনটি হবে, সবচেয়ে দুর্বল বিজারক কোনটি হবে। আচ্ছা, বলে রাখি এইটা হচ্ছে গ্রুপ 1-এর মৌলগুলো প্রত্যেকটা, এই প্রত্যেকটা হচ্ছে গ্রুপ 1-এর মৌল। যদি মৌলগুলোকে পরপর লিখে আমরা পর্যায় সারণী হয় তাহলে কেমন হবে, তো তোমরা এগুলো 11 উঠলে ভালো করে পড়বে আরও। তাহলে গ্রুপ 1-এ কী কী আছে, প্রথমে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। ঠিক আছে, তাহলে একটু মনে রেখে দেবে, এখন পুরো ডিটেলসে হয়তো বললে ব্যাপারটা বুঝবে না, 11 আর তোমরা এগুলো পড়বে। যখন কোনো একটা পর্যায় বরাবর, মানে পর্যায় সারণী যখন আমরা যখন যখন আমরা পর্যায় না, যখন আমরা শ্রেণী বরাবর নামবো, তাহলে শ্রেণী বরাবর নামলে কি হয়, শ্রেণী বরাবর নামলে সেই মৌলগুলোর বিজারণ ধর্ম, সেই মৌলগুলোর কি হয়, বিজারণ ধর্ম কি হয়, বৃদ্ধি পায়। কি বললাম, যখন কোনো গ্রুপ বরাবর নিচে নামবো তখন কি হবে আমার, এটা হচ্ছে বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। তাই সব থেকে মানে ভালো বিজারক কি হবে, সিজিয়াম। ঠিক আছে, কারণ মনে রাখবে যখন নিচে নামা হয়, নিচে নামলে কি হয়, মৌলগুলোর আকার বড় হয়, আকার বড় হলে বিজারণ ধর্ম বাড়ে, এগুলোর কনসেপ্ট পরে বুঝতে পারবে। তাহলে কি বলে, সব থেকে দুর্বল বিজারককে, দুর্বল তাহলে কোনটি হবে, দুর্বল হবে হচ্ছে লিথিয়াম। অপশান কোনটা হবে, অপশান এ হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা, চলে আসি নেক্সট স্লাইডে।
পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নিক উভয় প্রকার বন্ধন বর্তমান? আচ্ছা ভালো করে দেখো, প্রথমটা CCl4, এখানে অনলি কি আছে তোমার সমযোজী বন্ধন, এটা হবে না। NH3 তে অনলি সমযোজী হবে না, এখানে সমযোজী হবে না, তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট, ভালো করে দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি পাচ্ছি? Ca+2 আর হচ্ছে CO3-2। তাহলে এখানে যখন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন ফর্ম হয়, সেখানে ওদের মধ্যে কি বন্ধন থাকে? ওদের মধ্যে আয়নীয় বন্ধন থাকে। আর এই যে CO3-2 কার্বনেট, এর মধ্যে কি রয়েছে? সমযোজী বন্ধন। তাহলে একমাত্র এই ক্যালসিয়াম কার্বনেট যৌগে আমার সমযোজী আর আয়নীয় দুই প্রকার বন্ধন কিন্তু পাওয়া যায়। বোঝা গেল আশা করি অ্যান্সারটা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে? তড়িৎ বিশ্লেষণের সময় আচ্ছা কোথায় কি ঘটে? আচ্ছা বলে দিই একটু। ধরো একটা তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে একটা পাত্রে, ধরো এই হচ্ছে আমার অ্যানোড আর এই হচ্ছে আমার ক্যাথোড, ঠিক আছে? মনে রেখে দেবে যে অ্যানোডে কি হবে? অ্যানোডে আমার হচ্ছে এখানে অ্যানোডে জারণ, আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হচ্ছে বিজারণ হবে, ঠিক আছে? তাহলে কোনটা হবে? ক্যাথোডে জারণ হবে না, অপশান এই ক্যাথোডে বিজারণ, অ্যানোডে হচ্ছে জারণ, তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যে তোমার কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? উৎপন্ন দ্রবণের রং বলে দিই একবারে, হবে হচ্ছে গাঢ় নীল। কেন? আচ্ছা কপার সালফেট CuSO4, যদি এর মধ্যে আমরা জলীয় অ্যামোনিয়া পাঠাই তাহলে এখান থেকে একটা যৌগ পাওয়া যায়। সেই যৌগটার নাম কি? সেই যৌগটার সংকেত হবে হচ্ছে CuNH3 থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এগুলো পড়বে, এটাকে বলা হয় জটিল যৌগ, মাথায় হচ্ছে +2। তাহলে এই যে যৌগটা ফর্ম হলো, এর রংটা হয় হচ্ছে কেমন? রংটা হয় হচ্ছে গাঢ় নীল। এটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2, টেট্রাঅ্যামিন কপার 2, আর বাইরে হচ্ছে সালফেট যুক্ত হয়, ঠিক আছে? এর রংটা কেমন হবে? রংটা হচ্ছে গাঢ় নীল। তার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে গাঢ় নীল বর্ণের হবে। নেক্সট চলে আসি পরের স্লাইডে, পরের কোশ্চেনে। আচ্ছা কি বলেছে? জীবাশ্ম জ্বালানি ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? এটা এখানে হচ্ছে পদ্ধতি ব্যবহার করা হয়, প্রথমটা কার্বন বিজারণ পদ্ধতি, কারণ এখানে হচ্ছে তোমার কোক মানে হচ্ছে কার্বন ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি বলেছেই মানে এখানে কার্বন সম্পর্কিত হবে, তাহলে এখানে কার্বন ব্যবহার করা হয়, তার মানে এখানে কোক ব্যবহার করা হয় বলে এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে এটা মানে হচ্ছে ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে? আচ্ছা নেক্সট বলেছে অর্গানিকের কোশ্চেন, জৈব যৌগের। কি বলেছে? কোনটি অ্যাসিটিলিনের আইউপ্যাক নেম? কোনটি অ্যাসিটিলিনের আইউপ্যাক নেম? আচ্ছা আগে দেখে নিয়ে সংকেতটাকে। অ্যাসিটিলিনের সংকেত আমরা কি জানি? C2H2, এটাকে ভাঙলে কেমন দাঁড়ায়? HC≡H। তাহলে এখানে কটা কার্বন রয়েছে? দুটো। দুটো কার্বন হলে কি হয়? ইথ হয়। আচ্ছা কি বন্ধন রয়েছে এটা? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড হলে কি যুক্ত হয় নামের শেষে? আইন যুক্ত হয়, তাহলে নামটা কি হবে? ইথ প্লাস আইন, তাহলে নামটা কি হবে? ইথাইন। তাহলে এর নাম কি হবে? আইউপ্যাক নেম নাম হবে তোমার হচ্ছে ইথাইন। বোঝা গেল? আচ্ছা চলে আসি হচ্ছে পরের স্লাইডে, সবই কিন্তু ইজি প্রশ্ন। আচ্ছা তারপরে কি বলেছে? বলেছে হচ্ছে কোথায় তোমার মেঘ জট দেখা যায়? বায়ুমণ্ডলের কোথায় মেঘ জট দেখা যায়? এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট যে স্তর, সেটাকে কি বলা হয়? তোমার ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারে আমার, তাহলে এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারে আমার মেঘের জট দেখা যায়। পরেরটা কি আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরটা অবস্থিত?
খুবই সোজা প্রশ্ন, এটা কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের হচ্ছে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে তোমার ওজোন স্তর কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার হবে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? নেক্সট বলা হয়েছে আমার পুনর্বিকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো। মানে কাকে বলা হয় পুনর্বিকরণযোগ্য দুটি শক্তি উৎস? মানে যেই শক্তি কিন্তু আমার একবার শেষ হয়ে গেলে আবার ফিরে পাওয়া যায়। ঠিক আছে, পুনর্বিকরণযোগ্য শক্তি কি হতে পারে? অনেক কিছু আছে। এক্সাম্পল কি হতে পারে? ধরো একটা বললাম হচ্ছে সৌরশক্তি, সৌরশক্তি, আর একটা হচ্ছে ধরো বললাম বায়ু শক্তি। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি পুনর্বিকরণযোগ্য তোমার হচ্ছে শক্তি উৎসের নাম। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? নেক্সট বলা হয়েছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে বলো। কি বলেছে? বাস্তব গ্যাসের অণুগুলোর সসীম আয়তন আছে, এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ। অবশ্যই এটা সত্য, এটি কিন্তু সত্য। কেন? কারণ আদর্শ গ্যাসের অণুগুলোর ধরে নেওয়া হয় যে অণুর যে কণাগুলো, অণুর কণাগুলো খুব হচ্ছে ক্ষুদ্র, ওই জন্য ওদের আয়তনটা নেগলেক্ট করা হয়। কিন্তু বাস্তব গ্যাস হলে কিন্তু ওদের কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু আয়তন রয়েছে। ঠিক আছে, কেন? কারণ বাস্তব গ্যাসের যে অণুগুলো ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, ওই জন্য ওদের মধ্যে কিন্তু একটা তোমার হচ্ছে ওদের একটা আয়তন রয়েছে, আর ওদের মধ্যে একটা আণবিক তোমার হচ্ছে তোমার আকর্ষণ বল কিন্তু কাজ করছে। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি এইটা হচ্ছে তোমার সত্য। আচ্ছা, এটা ভালো প্রশ্ন দিয়েছে। কি বলেছে? 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইকুয়াল টু কত হবে? আমরা নর্মালি কি জানি? নর্মালি জানি হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এবার ভালো করে দেখো এন মানে কি? এন মানে হচ্ছে মোল সংখ্যা। আচ্ছা, আমরা এটাও জানি যে হচ্ছে এসটিপিতে এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হয়? তাহলে আমরা বলতে পারি যে 1 মোলের আয়তন হয় হচ্ছে কত? 22.4 লিটার, তাই তো? তাহলে হাফ মোলের আয়তন কত হবে? অর্ধেক হয়ে যাবে, 11.2 লিটার হবে। তাহলে এখানে কোশ্চেন কি দিয়েছে? 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য সমীকরণ কি হবে? আচ্ছা, তাহলে 1 মোলের জন্য সমীকরণ কি হয়? 1 মোলের জন্য সমীকরণ কি হবে? পিভি ইকুয়াল টু এন এর জায়গায় 1 বসালে কত হবে? 8টি। তাহলে হাফ মোলের জন্য কত হবে? হাফ মোলের জন্য হবে হচ্ছে পিভি ইকুয়াল টু হাফ আর টি, মানে আলটিমেটলি 0.5 আর টি। ক্লিয়ার? এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন। আচ্ছা, আমাদের 2.4 এর ফার্স্ট কোশ্চেনটা হয়ে গেল। এবার অরের কোশ্চেনটা করবো আমরা। অরের কোশ্চেনে কি বলা হয়েছে? অরের কোশ্চেনে বলেছে যে বয়েলের সূত্রানুসারে পিভি ভার্সেস পি লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, তো আমরা ফার্স্টে জানবো হচ্ছে বয়েল সূত্র কি। মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে কি বলা হয়েছে? আমরা জানি যে বয়েল সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু কি? পিভি ইকুয়াল টু কে, তাই তো? কারণ আমরা স্থির চাপে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ তার যে আয়তনের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে পিভি ইকুয়াল টু কে। আচ্ছা, এবার কি বলেছে? পিভি ভার্সেস পি এর গ্রাফ আঁকতে বলেছে। আচ্ছা, এবার ভালো করে একটু দেখে নিই যে এই যে পিভি মানে এর যে প্রোডাক্টটা, মানে পিভি এর গুণফলটা কি হবে? কে মানে কি? কেটা তো ধ্রুবক, মানে পিভি এর গুণফলটা অলওয়েজ কি হবে? ধ্রুবক হবে। আচ্ছা, গ্রাফটা তাহলে আঁকি এবার এখানে। তাহলে ফার্স্টে আমরা হচ্ছে পিভিটাকে নেব হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর ভিকে নেব হচ্ছে এক্স অ্যাক্সিসে। তাহলে কি হবে? তাহলে ভালো করে দেখো, এখানে যদি আমি ভি এর ভ্যালু বাড়লেও আমার কি হবে? পিভিটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ এখানে বলাই রয়েছে যে পি ইন্টু ভি এর গুণফলটা কিন্তু অলওয়েজ কি হবে? ধ্রুবক হবে। ওই জন্য পিভি ভার্সেস ভি এর লেখচিত্র কি হবে? ভি এর সাথে কিন্তু তোমার সমান্তরালে যাবে। তাই জন্য পিভি ভার্সেস ভি দিক অথবা পিভি ভার্সেস পি এর গ্রাফ বলুক, আমরা কিন্তু অলওয়েজ কিন্তু কি হবে?
এক্স অক্ষের সমান্তরালে আঁকবো। বোঝা গেল কোশ্চেনটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন 2.5। 2.5-এ বলা হয়েছে যে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থে উদাহরণ দাও। আচ্ছা, কোন তরলটা হচ্ছে তাপের সুপরিবাহী? এটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে থার্মোমিটার। ওর মধ্যে কি থাকে? ওর মধ্যে মার্কারি থাকে। তাহলে মার্কারিতে কি হয়, যখন আমরা কারো জ্বর হয় কি হয়, যদি আমরা থার্মোমিটার দেই তাহলে কি হয়, ওখানে তাপ মানে তাপটা অ্যাবজর্ব করে ওর যে পারদটা কি হয়, পারদটা উপরে উঠে যায়। তাহলে ওটা কি তাপটা অ্যাবজর্ব করছে, মানে তাপটা শোষণ করছে বলেই ওর পারদটা বাড়ছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে তোমার হচ্ছে মার্কারি। মার্কারি মানে হচ্ছে Hg। ঠিক আছে, তাই 2.5-এর অ্যান্সার হবে কি তোমার মার্কারি। নেক্সট কোশ্চেনটা ফিজিক্সের, ওটা তোমাদের ফিজিক্সের স্যার করে দেবে। আচ্ছা চলো তাহলে দেখে নিই পরের কোশ্চেন কী রয়েছে নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে পরের কোশ্চেন যেটা হচ্ছে কেমিস্ট্রির কোশ্চেন। আচ্ছা 2.11, 2.11-এ কী বলা হয়েছে? না, 2.1-এর আগে একটা কেমিস্ট্রি কোশ্চেন রয়েছে 2.10। এখানে কি বলেছে? তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? অ্যান্সারটা হবে হচ্ছে কি, অ্যান্সারটা হবে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু তোমার তেজস্ক্রিয় রশ্মি কি হবে? বিকিরিত হবে বা বিকিরণ হবে। হলো? আচ্ছা পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে? 2.11-এ আছে। 2.11-এ বলা হয়েছে যে অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। দামি ধাতুর নাম একটা কি হবে? একটার নাম হবে হচ্ছে সোনা। সোনার সংকেত আমরা মোটামুটি সবাই জানি তো, সংকেত হচ্ছে Au, অরাম। আর একটা কি? আর একটা হচ্ছে রূপা। রূপার সংকেত কি? Ag। তাহলে অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম হচ্ছে একটা সোনা আর একটা হচ্ছে রূপো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে 2.12-তে? নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহৃত হয়? আচ্ছা, কি ব্যবহৃত হয়? যার প্রলেপ দিতে হবে তার কোনো একটা লবণ আমাকে ইউজ করতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে? তাহলে বলেছে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণে হিসাবে কি ব্যবহৃত হবে? এটার অ্যান্সারটা হবে হচ্ছে সোনার লবণ, লবণের দ্রবণ আমি ব্যবহার করব। বোঝা গেল? মানে যার প্রলেপ দেওয়া হবে আমি তার লবণের আমি দ্রবণটা ইউজ করব হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হিসাবে। আচ্ছা এর অরে কি রয়েছে? এর অরে বলা হয়েছে যে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ প্রলেপে অ্যানোডটি কি হবে? যদি অ্যানোড বলে, আচ্ছা অ্যানোড বললে আমি যার প্রলেপ দেব সেটাকে রাখা হয় কোথায়? অ্যানোডে। তাহলে এখানে পিতলের উপর প্রলেপ দেবো কার? সিলভারের। তাহলে এখানে অ্যানোডে রাখবো কি? অ্যানোডে নেব হচ্ছে তোমার বিশুদ্ধ সিলভার ইউজ করা হবে কোথায়? বিশুদ্ধ সিলভার আমরা কিন্তু অ্যানোডে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে 2.13। 2.13-তে কি বলা হয়েছে? ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। খুবই সোজা প্রশ্ন। আচ্ছা কি করে করতে হবে আমি করে দেখাচ্ছি, দাও। আচ্ছা প্রথমে হচ্ছে ম্যাগনেসিয়াম, ইলেকট্রন বিন্যাস করো। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 12। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 2 8 2। আচ্ছা অক্সাইড কত পরমাণু ক্রমাঙ্ক? 8 করলে কত হবে? 2, হচ্ছে 6। আচ্ছা আমরা সবসময় লাস্ট কক্ষ মানে হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন নিয়ে কিন্তু কাজ করব। এখানে এখানে কটা আছে ম্যাগনেসিয়ামে লাস্ট কক্ষে? দুটো। এখানে কটা রয়েছে? 6টা রয়েছে। তাহলে আগে ফার্স্টে লিখে নিই, ম্যাগনেসিয়াম লাস্টে হচ্ছে দুটো আছে। অক্সিজেন লাস্টে কটা রয়েছে লাস্ট কক্ষে? লাস্ট কক্ষে আমার 6টা আছে। এবার ভালো করে দেখে নাও, আমার মেনলি লুইস ডটের মেইন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কোনো পরমাণু লাস্ট কক্ষ হচ্ছে অক্টেট ফুলফিল রাখা, মানে অষ্টক পূর্তি ঘটানো। তাহলে ম্যাগনেসিয়ামের লাস্টে আমার দুটো রয়েছে, দুটো আছে মানে ও কি করবে? ও দুটোকে ছেড়ে দেবে। দুটোকে ছেড়ে দিয়ে লাস্ট কক্ষ কি হবে? ছাড়লে অক্টেট ফুলফিল হবে। আর অক্সিজেন কি করবে? লাস্টে কটা রয়েছে? 6টা রয়েছে। তাহলে ও কি করবে? লাস্টে কক্ষে ইলেকট্রন যে ছাড়লো ম্যাগনেসিয়াম ওটাকে কি করবে? অক্সিজেন কি করবে? গ্রহণ করবে। তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সিজেনকে ইলেকট্রন দুটো দান করলো।
দান করলে কি হবে, এখান থেকে আমরা কি পাবো, Mg+2 পাবো। অক্সিজেন দুটো গ্রহণ করলে কি হবে, O2- হবে। এবার দুটো আয়ন মানে Mg+2 আর O2- যুক্ত হয়ে কি ফর্ম করবে হচ্ছে MgO ফর্ম হবে। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র। নেক্সট স্লাইডে চলে যাই আমরা, পরের স্লাইডে। আচ্ছা, পরের স্লাইডে কি রয়েছে, আচ্ছা একটা মানে ম্যাচিং দিয়েছে। প্রথমটা কি বলেছে, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি হবে? আচ্ছা একটু বলে রাখি যে পিরিয়ডিক টেবিলে প্রথম যে গ্রুপটার থাকে, প্রথম গ্রুপটাকে বলা হয় ক্ষার ধাতু, আর সেকেন্ড গ্রুপটাকে বলা হয় হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে সেকেন্ড গ্রুপের মৌলগুলিকে আমি যদি লিখে দিই একটু, এখানে কি কি মৌল আছে সেকেন্ড গ্রুপে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। তাহলে এখানে দেখি অপশানে মিলছে কিনা, ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটা হবে, এখানে কি রয়েছে, এটা হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কাঁসা। আচ্ছা এই কোশ্চেনটা যদি কেউ অ্যান্সার নাও জানে তাও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। কিভাবে, কাঁসা হচ্ছে একটা সংকর ধাতু। সংকর ধাতু মানে কিন্তু কখনোই একটা মৌল দিয়ে গঠিত হওয়া সম্ভব নয়, একের বেশি হতে হবে। তাহলে এখানে ভালো করে দেখো যে এখানে একমাত্র অপশান সিতেই আমার দুটো মৌল আছে, কপার আর টিন। তাহলে এটা নিঃসন্দেহে কাঁসারটা অ্যান্সার কোনটা হবে, এটা হবে হচ্ছে কপার আর টিনের সংকর ধাতুকেই বলা হয় হচ্ছে কাঁসা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, একটি বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল কি হবে, অপশান ডি সিরিয়াম। বিরল মৃত্তিকা মৌল কোনটা হবে, সেরিয়াম, সিই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন কোনটি হবে, একটা অপশানই পড়ে আছে NH4Cl। তাহলে এইটা হবে হচ্ছে তোমার লাস্ট অ্যান্সারটা, যে NH4Cl। তাহলে এবার যদি বলি কোন কোন গ্যাসের বিক্রিয়ায় তৈরি হয় NH4Cl, এটা হচ্ছে একটা অ্যামোনিয়া গ্যাস, আর একটা হচ্ছে HCl বাষ্প বা HCl ভেপার। যদি একসাথে বিক্রিয়া করে তাহলে এখান থেকে আমরা কি পাবো, পাবো হচ্ছে NH4Cl পাবো, যেটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট এবং সম্ভবত এটাই লাস্ট স্লাইড। আচ্ছা কি বলা হয়েছে, বলেছে কি কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম। যদি আমরা N2 এর স্ট্রাকচারটা আঁকি, কেমন হবে স্ট্রাকচারটা, N ট্রিপল বন্ড N। আচ্ছা এখানে তিনটে বন্ড মানে ট্রিপল বন্ড আছে, যত বন্ধন সংখ্যা বাড়ে, যত বন্ধন ক্রম বাড়ে, তত সেই মৌলের বা সেই অণুর সক্রিয়তা কি হয়, সক্রিয়তা হ্রাস পায়। কেন, কারণ যত আমার বন্ধন ক্রম বাড়ছে তত হচ্ছে কি সেই অণুটাকে ভাঙতে শক্তি বেশি লাগছে। তাই শক্তি বেশি লাগছে মানে তার রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কি হবে, কমে যাবে। তাহলে এখানে যেহেতু এই N2-র মধ্যে ট্রিপল বন্ড রয়েছে মানে তিনটে বন্ধন রয়েছে, এই কারণে N2 এর সক্রিয়তা কি হচ্ছে, অপেক্ষাকৃত কম হচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে, দেখুনির উল কাকে বলে, এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাসবেস্টস। এটা হচ্ছে দেখুনির উলের অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাসবেস্টস। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি রয়েছে, ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক, খুবই সোজা এটা, ম্যাগনেটাইট হেমাটাইট এগুলো সবসময় লোহার আকরিক। তাহলে ম্যাগনেট হচ্ছে কার আকরিক, ম্যাগনেটাইট লোহার আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। আচ্ছা পরেরটা কি রয়েছে, 2.17, এটা হয়ে গেল, এটা হয়ে গেল 2.17। এটা কি বলেছে, সরলতম কিটোনে কতগুলি কার্বন থাকে, মানে একদম সিম্পলেস্ট যে কিটোন, সেই কিটোনের মধ্যে কতগুলি কার্বন পরমাণু থাকে। আচ্ছা কিটোনের স্ট্রাকচারটা কি হয়, সংকেতটা কি হয়, কিটোনের স্ট্রাকচার হচ্ছে C⋅O, আর ওর দুপাশে দুটো হচ্ছে অ্যালকিল মূলক থাকে। তাহলে অ্যালকিল মূলক মানে এখানে অ্যালকিল মূলক মানে কি আলটিমেটলি কোনো কার্বনযুক্ত কোনো একটা যৌগ, মানে কার্বন কন্টেইনিং কোনো গ্রুপ। তাহলে এটা কি হবে,
CH3, এটাও হলো CH3। তাহলে সব থেকে সিম্পলেস্ট কিটোন কি? সিম্পলেস্ট কিটোনে আমার কটি কার্বন থাকে? একটা, দুটো, তিনটে। তাহলে এটার অ্যান্সার কি হবে? তিনটে কার্বন থাকবে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? সংকেত লেখো, মানে হচ্ছে তোমার এখানে আইউপ্যাক নেম দিয়েছে, পরের কোশ্চেনটা কি আছে? আইউপ্যাক নেম বলো কি? 2-মিথাইল প্রোপিন, 2-মিথাইল প্রোপিনের আইউপ্যাক নেম বলতে হবে। কি করে করব? আচ্ছা, আগে দেখি যে এখানে কটা কার্বন রয়েছে। এখানে কি প্রোপিন মানে প্রোপ বলেছে, তাই প্রোপ মানে এখানে কটা কার্বন? আগে ফার্স্টে আমরা তিনটে কার্বনকে বন্ড দিয়ে লিখব। আচ্ছা, প্রোপের সাথে প্রোপ ইন আছে, ইন মানে কি? ডবল বন্ড। তাহলে যে কোনো একটা কার্বনের মাঝে আমরা কি করব? ডবল বন্ড করলাম, হলো। আচ্ছা, এবার কি বলেছে? 2-মিথাইল। আচ্ছা, এবার আগে নাম্বারিং করতে হবে। তাহলে ডবল বন্ড এখানে আছে, তার নাম্বারিং হচ্ছে আমার এপাশ থেকে হবে এক, না 2-মিথাইল প্রোপিন, হ্যাঁ ঠিক আছে, 1 2, এটা হচ্ছে 3 হলো। আচ্ছা, বলেছে 2-মিথাইল মানে 2 নাম্বার কার্বনে কি রয়েছে? মিথাইল গ্রুপ আছে। তাহলে 2 নাম্বার কার্বনে কি আসবে? আসবে তোমার হচ্ছে CH3। ঠিক আছে, এবার তাহলে বাকি জায়গায় কি বসে যাবে? হাইড্রোজেন। তাহলে এখানে H3, এখানে হচ্ছে H2। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে 2-মিথাইল প্রোপিনের সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 2.18। 2.18 কি হয়েছে? মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনকে তাদের বন্ধন বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। তিনটে আগে সংকেতটা লিখিনি আগে, কি কি আছে? মিথেন সংকেত কি? CH4, ইথিলিন CH2 ডবল বন্ড CH2, আর একটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত CH ট্রিপল বন্ড CH, এই হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা, এই যে CH4, এটা হচ্ছে sp3 সংকরায়িত। CH2 মানে এই CH4 এর কার্বনটা হচ্ছে sp3 সংকরায়িত, ইথিলিনের কার্বনটা হচ্ছে sp2 সংকরায়িত, আর অ্যাসিডিনের কার্বনটা হচ্ছে আমার sp সংকরায়িত। আচ্ছা, sp3 সংকরায়িত কোনো অণুর বন্ধন কোণের মান কত হয়? বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। sp2 যুক্ত কার্বনের কত হয় বন্ধন কোণ? 120 ডিগ্রি। আর sp-র ক্ষেত্রে কত হয় বন্ধন কোণ? 180 ডিগ্রি। তাহলে বন্ধন কোণের ক্রমটা কেমন হবে? সব থেকে বেশি কার? অ্যাসিটিলিন, তার থেকে কম কে? ইথিলিন, আর তার থেকে সব থেকে লোয়েস্ট হচ্ছে কার? মিথেন। ঠিক আছে, তো আজকে আমাদের এইটুকুই ছিল কোশ্চেন। আবার আমরা নেক্সট পরের আমরা চ্যাপ্টার নিয়ে আসবো, এবিটি এর পরে সলভ নিয়ে আসবো। আচ্ছা, এর বাকি যে কোশ্চেনগুলো থেকে গেল ফিজিক্সে, সেগুলো তোমাদের ফিজিক্সের স্যার বলে দেবে। আর এছাড়া বলে দিই, আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু আমাদের কিন্তু 11-এর ক্লাস আসছে, তোমরা কিন্তু ওটাও ফলো করতে মানে করো কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো তাহলে, বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে জিনি প্লাস চ্যানেলে। জিনি প্লাসে আমরা এবিটিএ ক্লাস 10 রিলেটেড সংক্রান্ত সমস্ত তথ্য এটসেট্রা আমরা প্রোভাইড করব। এখানে আপাতত এবিটিএ সিরিজ চলছে, সবাই জানো আশা করি। বন্ধুদের সাথে শেয়ার করে দাও, জানিয়ে দাও তাদেরকে যে এই জিনিসটা তাদের কাজে লাগতে চলেছে, এবং দেখে যাও, বেশ কিছু জিনিস শিখতে পারবে। আমরা শুধুমাত্র কোয়েশ্চেনের অ্যান্সারই বলছি না, সাথে কিছুটা শেখানোরও চেষ্টা করছি যাতে তোমাদের রিভিশন হয়। তো এটাকে ফলো করো, চ্যানেলটাকে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এর আগে আমরা এটা করছি এবিটিএ 25 নাম্বার পেজ, 25 পেজ আমরা সলভ করছি, রাইট? তো সবাই ফলো করো, ফলো করতে থাকো। এর আগে কেমিস্ট্রির পার্টটা সৌরভ স্যার করিয়ে দিয়ে গেছে, আমি এখানে ফিজিক্সের পার্টটা নিয়ে আলোচনা করতে চলেছি। ফিজিক্সের যে যে কোয়েশ্চেন্স আছে, চলো ঝটপট করে ফেলি, বেশি লেন্দি সময় নেব না। আর সবাইকে একবার বলে রাখি যে ক্লাস যারা 10 থেকে ক্লাস 11-এ উঠবে আর ভাবছো সায়েন্স নিয়ে এগোতে চাও, তাদের জন্যই যিনি আমাদের ডেডিকেটেড ব্যাচ রান করবে আমাদের ওয়েবসাইটে jeni.online-এ। তো সেখানে গিয়ে তোমরা তো আমাদের ক্লাসেস নিতে পারো, যেখানে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সংক্রান্ত যাবতীয় সমস্যা তোমাদের আমরা সলভ করতে চলেছি।
এবং পড়াশোনাটাকে কতটা ইন্টারেস্টিং করা যায় সেটা আমাদের চেষ্টা থাকবে। আর যারা একটু অ্যাডভান্স, একটু নর্মালের থেকে বেশি পড়তে চাও, মানে এমনও নয় যে ডেডিকেটেড যেই ব্যাচে ঢুকছো, বা এমনও নয় যে একেবারে প্লেন উপর উপর দিয়ে পড়বে, যারা একটু ডেপথে গিয়ে পড়তে চাও তাদের জন্য যিনি। তো সবাই ফলো করে দাও, সবাই সাবস্ক্রাইব করো, যাদের ইন্টারেস্ট থাকবে চেক আউট করো, কমেন্ট করো, বাদ বাকি ক্লাসেস দেখতে থাকো। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি কোয়েশ্চেনে। সো দেখা যাক আমাদের কি কি কোয়েশ্চেন্স আছে। ফিজিক্সের কোয়েশ্চেন্সগুলো শুধুমাত্র সলভ করব। পি চাপ, টি তাপমাত্রা, ভি আয়তনে, এইচই গ্যাসের অণুর সংখ্যা যদি এক্সটি হয়, তবে একই চাপ ও তাপমাত্রায় ভি আয়তনে। আচ্ছা, ওকে, এটা কেমিস্ট্রিতে সলভ হয়ে গেছে, আই গেস 1.1 এগুলো কেমিস্ট্রিতে করে ফেলেছে, সি সি কেমিস্ট্রিতে। তো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখি। এটাও সি কেমিস্ট্রি। উচ্চতা বৃদ্ধি করলে চাপ। আচ্ছা, এইখানটা আমরা জেনে নিই উচ্চতা বৃদ্ধি করলে চাপের কি হয়। উচ্চতা বৃদ্ধি করলে বলেছে, তার মানে আমাদের ভূমি থেকে একটা হাইটের ওপরে ওঠার কথা বলা হচ্ছে, সামথিং এইচ। এবার তোমরা জানো তরল হোক বা গ্যাস হোক, যে কোনো মাধ্যমে তরল বা গ্যাসের যে কলাম হাইট থাকে, কলাম হাইট বলতে যতটা গভীরতা থাকে, মানে ধরে নাও আমি বোঝাচ্ছি যে একটা ধরো ড্রাম আছে, এই ড্রামের মধ্যে ধরো জল আছে, ওকে। তো এর যা গভীরতা হবে তার উপর নির্ভর করবে চাপ, কারণ পি ইজ ইকালস টু হচ্ছে রো জি এইচ, পি ইজ ইকালস টু হয় রো জি এইচ। তাহলে এই যে গভীরতাটা, এই গভীরতাটা যত বেশি হবে তত চাপ বাড়তে থাকবে, স্বাভাবিক ব্যাপার। যারা জানো না যে জলের অনেক নিচে যদি যাও, যদি তুমি ডুবুরি হয়ে যাও, অনেক জলের নিচে যাও, তখন দেখবে চাপ আলাদাই হয়ে যায়, আলাদা লেভেলের হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। তো এটা কমন সেন্সও যে মাথার উপর স্তর যত বাড়বে তত বেশি চাপ বাড়বে। এবার দেখো, আমি যদি ভূমি থেকে একটা উচ্চতা উঠতে থাকি, তাহলে মাথার উপর যে বায়ুর চাপ, এই যে বায়ু, এই যে বায়ুর স্তর কমছে, তার মানে চাপ কি হচ্ছে, কমছে। কারণ বায়ুর স্তর যদি কমে, বায়ুর স্তরের পরিমাণ, তাহলে উচ্চতা বৃদ্ধি করলে চাপ কি হওয়ার কথা, চাপের কমার কথা। এবার দেখো, চাপ যদি কমে, এটা তোমরা জানো, চাপ যদি কমে তাহলে কি হবে আমাকে, আচ্ছা এখানে আমাকে আয়তন ও ঘনত্বর কথা বলেছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। চাপ যদি কমে, আমরা জানি চাপ আর আয়তন কি ধরনের রিলেশনে থাকে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে পি বাড়লে চাপ কম বা আয়তন কমে, আর পি যদি কমে তাহলে আয়তন কি হবে, বাড়বে। তাহলে এখানে আয়তন বাড়বে, আয়তন বাড়বে শুধুমাত্র অপশন বিতে আছে আর সিতে আছে, আর এই দুটোতে রয়েছে। তো তাহলে ঘনত্ব দিয়ে বুঝি। এবার আমরা ঘনত্ব জানি, রো ইজ ইকালস টু কি, রো ইজ ইকালস টু এম বাই ভি। তাহলে এবার দেখো, যদি ভি বাড়ে তাহলে ঘনত্বর কি হওয়ার কথা, কমার কথা। তাহলে ঘনত্ব কমে একটাই রয়েছে, একটাই রয়েছে ঘনত্ব বাড়ে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ঘনত্ব কমে। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেনে আসি। কোনো উত্তল দর্পণের থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে সর্বদা প্রতিচ্ছবি হয়। খুব ভালো কথা। 30 সেন্টিমিটার দূরে, ওকে। উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণ দেখি, উত্তল দর্পণ এরকম দেখতে হয়, তার থেকে 30 সেন্টিমিটার দূরে একটা বস্তু রেখেছে, বস্তু সবসময় সামনে রাখা হয়, তাহলে কতটা দূরে রেখেছে, 30 সেন্টিমিটার দূরে বস্তু রেখেছে। আচ্ছা, এবার প্রতিবিম্বও বলেছে যে কোথায় হয়, 30 সেন্টিমিটার দূরে হয়। তাহলে দেখো, উত্তল দর্পণে এটা মাথায় রাখতে হবে, ছবির ডায়াগ্রামগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু ডায়াগ্রামের ক্ষেত্রে কি ছিল, মাথায় রাখতে হবে যে ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের উত্তল দর্পণে সর্বদা ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব প্রতিষ্ঠিত মানে তৈরি হয়, অসৎ বিম্ব তৈরি হচ্ছে সবসময়। তার মানে কোথায় প্রতিবিম্ব হয়, পিছনে হয় আয়নার। তাহলে এটা হবে হচ্ছে, আচ্ছা আমার মনে হচ্ছে এখানে কোয়েশ্চেন একটু ফল্ট আছে। আচ্ছা, টাইপিং মিস্টেক, এগুলো তোমাদের জন্য ম্যানুয়ালি এগুলোকে টাইপ করা হয়, তো ভুল থাকতে পারে টাইপিং এ, এটা একটু খেয়াল করে নেবে। কোথাও যদি তোমরাও ভুল পাও সেটাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদের বলবে, ওকে? ঠিক আছে, আই গেস সবাই শোনা যাচ্ছে, আই গেস ক্লিয়ার কথাটা। একটু ল্যাগ আছে, ইন্টারনেট ইস্যুস আছে, আজকে একটু ল্যাগ আছে ভিডিওতে, কিছু করার নেই। তো যাই যাই হোক, ফোকাস করো, সলিউশনটা দেখো, আমার দিকে না তাকালেও হবে, আমার গলার আওয়াজটা শুনতে পেলে হবে, ওকে? তো এবার দেখো, এটা সম্ভবত দর্পণ না হয়ে এটা হবে হচ্ছে
লেন্স, লেন্স হলে জিনিসটা সোজা হয়ে যায়। উত্তর লেন্সে মাথায় রাখো যে যদি বস্তু বক্রতা কেন্দ্রে, আমরা জানি দুটো বক্রতা কেন্দ্র থাকে, একটা C1 একটা C2, উল্টো বলতে পারো C2 C1, C1 C2। একটা বক্রতা কেন্দ্র যদি রাখি তবেই অন্য বক্রতা কেন্দ্রে তৈরি হয় প্রতিচ্ছবি। তাহলে এবার আমরা এখানে বুঝতে পারছি যে দুটোই বক্রতা কেন্দ্র হয়েছে কি করে, কারণ এটা 30 সেন্টিমিটার, এটাও 30 সেন্টিমিটার। তাহলে এই দূরত্ব 30 সেন্টিমিটার, এই দূরত্বও তাহলে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তাহলে বক্রতা কেন্দ্র আমরা জানি সম্পর্ক কি ফোকাস দৈর্ঘ্যের সাথে, বক্রতা কেন্দ্র বাই 2। তাহলে 30 ডিভাইড বাই 2 করলে আমাদের অ্যান্সার এসে যাবে 15 সেন্টিমিটার। আমার মনে হয় এটাই আছে। আর এটাকে যদি তুমি গাণিতিকভাবেও সলভ করতে চাও, চলো, আমাদের কোনো সমস্যা নেই, আমরা গাণিতিকভাবেও, ওহো, আচ্ছা আমরা গাণিতিকভাবেও এটাকে সলভ করব, কোনো ইস্যুসই নেই। আমরা এটাকে মুছে নিই। ওয়েট করো, একটু একটু সময় দাও। ওকে, এটাকে আমরা গাণিতিকভাবে সলভ করে দেখি কিভাবে আসে। আমরা জানি লেন্সের ফর্মুলা, আচ্ছা লেন্সের ফর্মুলা আমাদের হয়তো নেই সিলেবাসে, যাই হোক দেখে নিই লেন্সের ফর্মুলা দিয়ে। আর লেন্সের ফর্মুলা যারা জানো না তারা জেনে রাখো, লেন্সের ফর্মুলা হচ্ছে 1/v minus 1/u is equals to 1/f। ওকে, এবার দেখো আমরা লেন্সে বস্তু কোথায় বসাচ্ছি, বস্তু সামনে বসাচ্ছি। এই দিকটা সবসময় মাথায় রাখবে, এটা নেগেটিভ সাইড হয়, এটা নেগেটিভ সাইড, আর এই দিকটা হয় পজিটিভ সাইড। গ্রাফের মতো মাথায় রাখবে, গ্রাফ যেরকম এই সাইডটা নেগেটিভ এই সাইডটা পজিটিভ সেরকম। তো বস্তু আমাদের নেগেটিভ সাইডে রয়েছে, প্রতিবিম্ব আছে পজিটিভ সাইডে। তাহলে ইউ আমরা নেব -30, ভি আমরা নেব 30। তাহলে এবার যদি ফর্মুলায় বসাই তাহলে কি হচ্ছে দেখো, এবার যদি আমরা এখানে ফর্মুলায় বসাই তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এখানে সলভ করে দেখি কি হচ্ছে। সুন্দর কোয়েশ্চেন, সুন্দর সলভিং শেখার, যারা একটু একটু বেশি শেখার ইচ্ছে আছে যাদের, তারাও দেখে রাখো। তো ভি এর জায়গায় 1/30 মাইনাস 1/-30 ইজ ইকুয়ালস টু 1/f। তাহলে এটাকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে 2/30 ইজ ইকুয়ালস টু 1/f। 2/30 কাটলে 15। তাহলে ফোকাস কত আসছে আমাদের, +15। ক্লিয়ার আই গেস? আচ্ছা, ভীষণ সুন্দর কোয়েশ্চেন, ভীষণ নাইস কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 16, আচ্ছা এটা এটা বি হবে, আগেরটা বলেছি। কোয়েশ্চেন নাম্বার 16, কোনো মাধ্যমে আলোর বেগ যদি এত হয় ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? ফর্মুলা আমার তোমাদের, আমি আশা করি তোমরা সবাই ফর্মুলা জানো, মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। কখনো আমরা আলো নিয়ে যখন আলোচনা করব তখন আমরা ডিটেলস এই ফর্মুলাটাকে জানবো। মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি যদি হয়, কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸, তার মানে এই ভিটা আমাকে বলে দিয়েছে। ওকে, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি, তাহলে সি কত, 3 × 10⁸ ডিভাইড বাই 2 × 10⁸। কাটাকুটি গেলে 3/2, মানে যেটার ভ্যালু হয় 1.5। আই হোপ সবাই বুঝতে পেরেছে। সো উইচ ওয়ান, আচ্ছা এটা আমাকে দিয়ে দিয়েছে, ভেরি নাইস কোয়েশ্চেন। 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? ভালো কোয়েশ্চেন, কনসেপ্টের কোয়েশ্চেন। যারা এসি প্রবাহ দেখেছো তারা জানো এরকম টাইপের হয়, সাইনুসয়েডাল হয় এসি প্রবাহ। এটা আই ভার্সেস টি এর গ্রাফ, এসি তড়িৎ প্রবাহ বলেছে, আই ভার্সেস টি এর গ্রাফ। যারা জানো তারা জানো, আই ইজ ইকুয়ালস টু আই নট ইজ ইকুয়ালস টু সাইন ওমেগা টি হয় তড়িৎ প্রবাহের সমীকরণ, সাইনের উপর নির্ভর করে। ওকে, তো মাথায় রাখো যে একটা এরকম পূর্ণ তরঙ্গ বা পূর্ণ সাইকেল বলো, ফুল সাইকেল বলি আমরা ফিজিক্সের টার্মে এটাকে বলি ফুল সাইকেলে। একটা ফুল সাইকেল কবার পরিবর্তিত হয় দেখো, দুবার, একবার দুবার। আবার যদি এরপরে একটা সাইকেল আঁকি, আরেকবার, ঠিক আছে, এই একবার দুটো বার পরিবর্তন হচ্ছে, পরিবর্তনকে আমরা এখানে বলতে পারি দুবার হয়। তাহলে একটা পূর্ণ তরঙ্গে দুবার পরিবর্তন হচ্ছে। এবার আমাকে জানতে হবে যে কম্পাঙ্ক জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। এই যে 50 হার্জ দিয়েছে না, এইটা দেখে চিনতে হবে। কখনো কখনো চেনা যায়, পিছনে দেখবে একক কে আছে, একক দেখে তুমি চিনতে পারবে 50 হার্জ, তাহলে এটা আমাকে দিয়েছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এবার কম্পাঙ্ক জিনিস কি তোমরা সংজ্ঞায় পড়েছো যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ হয়, 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা।
1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ। একটা মিনিট দাঁড়িয়ে যাও, আমার একটা ফোন আসছে, একটা মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ক্লাসে আছে, আমি একটু পরে ফোন করছি। ওকে, 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গে কি বললাম আমি, 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ হয়, সেটা হচ্ছে, শোনা যাচ্ছে আই গেস, মাইকটা অফ হয়ে যায়নি তো? না না না, 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ কতগুলো হয় সেটা বলে আমাকে ফ্রিকোয়েন্সি। তার মানে দেখো 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ হচ্ছে, 50টা। তাহলে তড়িৎ পরিবর্তন কতবার হবে, তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়, পরিবর্তন কতবার হবে? আমরা জানি একটা পূর্ণ তরঙ্গে দুবার পরিবর্তন হয়, ঠিক আছে। এবার ফ্রিকোয়েন্সি আমাকে বলছে 50 হার্জ, মানে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ কতগুলো হচ্ছে, 50টা। তাহলে পরিবর্তন কত হচ্ছে, 50 × 2, 100 বার। এটাই 100 অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? আমার মনে হচ্ছে সবার ভালো লাগছে। যারা যারা দেখছো ক্লাস 10-এর স্টুডেন্ট, যদি ফ্যামিলিরও কেউ, বড়রা কেউ দেখে থাকেন, তাদের ফ্যামিলির কেউ 10-এর স্টুডেন্ট আছে যারা মাধ্যমিক দেবে, তাদেরকে পাঠিয়ে দিন, যাতে তারা দেখে একটু উপকৃত হতে পারে। ব্যাস, এই ভিডিওগুলোর লক্ষ্য কিছুই নয়, শুধুমাত্র স্টুডেন্টদের যাতে কাজে লাগে সেটাই। তাই একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, যাতে আমরা যারা করছি এই ভিডিওগুলো তারা একটু ইন্সপায়ার্ড হই ভিডিওগুলো, মানে এই আপনাদের রেসপন্স দেখে, তোমাদের রেসপন্স দেখে, তোদের রেসপন্স দেখে। ব্যাস, আর কিচ্ছু নয়। ভিডিওগুলোর এগেনস্টে জাস্ট একটা লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার, এগুলোই চাওয়া। বাদ বাকি আমরা আছি, আমরা থাকবো এখন থেকে, অনলাইনে তো আমরা আছি। চলো দেখি কোয়েশ্চেন, আর দেখি সলিউশন কিভাবে হচ্ছে। এ ও বি এর তুল্য রোধ কত? তুল্য রোধ জানতে চেয়েছে। তুল্য রোধ কত? তুল্য রোধ কি করে বার করে, একবার একটু রিভিশন করে নি। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। এটা কখন, যখন সিরিজে হবে, শ্রেণীতে হবে। ওকে, আর 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এটা কখন, যখন প্যারালালে হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। তো এবার আমরা কিভাবে ইউজ করব, এবার কোয়েশ্চেন অনেকের এটা থাকে যে এটা করব কি করে। আমি তো বুঝলাম সিরিজ প্যারালাল, এই ফর্মুলা ইউজ কি করে করব। মাথায় রাখবে সবসময় সার্কিটের পিছন দিক থেকে সলভ করার ট্রাই করবে। আর একটা মন্ত্র আমি বলি সার্কিট সলভ করার সময়, যেটা আগে বুঝবো সেটা আগে করব। যেটা আগে বুঝবো, আমি এখানে বুঝতে, আমি যদি 2 ওহমের সাথে অন্য কিছুর একটা সব দেখতে চাই, আমি বুঝতে পারছি না, এখানে দুটো ভাগ হয়ে গেছে, দরকার নেই। আমি যেটা বুঝতে পারছি সেটা আগে করব। কোনটা বুঝতে পারছি, এই পার্টটা। 3 ওহম আর 6 ওহম সমান্তরাল আছে, করে ফেলো। তাহলে 1/3 প্লাস 1/6 কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 প্লাস 1/6 লসাগু, তার মানে কত হচ্ছে 3/6। কেটে কুটে 1/2, এটা আসছে 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে R ইকুইভ্যালেন্ট কত আসছে আমার, 2 ওহম। তাহলে এবার আবার নতুন করে ছবি আঁকো। একটা প্রথমে 2 ইকুইভ্যালেন্ট আছে, তারপরে 2 ওহম আছে, তারপরে আরও একটা 2 ওহম আছে। তাহলে এই দুটো হয়ে গেল শ্রেণী। তাহলে 2 প্লাস 2 হচ্ছে 4। সুন্দর কোয়েশ্চেন, সুন্দর কনসেপ্ট ক্লিয়ারিং এর কোয়েশ্চেন। নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয় ব্যবহার, এটা কেমিস্ট্রির কোয়েশ্চেন, ফিজিক্সেও বলতে পারো, নিউক্লিয়ার ফিজিক্স থেকে। C14 হবে আই গেস। একবার ক্লাস 10-এর বই দেখে নিও, তোমাদের কোন রেডিও আইসোটোপের কথা বলেছে। C14 আমরা জেনারেলি ইউজ করি। সৌরভ স্যার বলে থাকবেন যেটা, আমি 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 কম জানি, তো একটু স্যার যেটা বলবেন সেটা একটু খেয়াল করো। প্রত্যমূল্য দুর্বল বিজারক, জানি না আমি, নো ওয়ে। নিচের কোন যৌগটি সমযোজী? তড়িৎ বিশ্লেষণের সময়, এগুলো কেমিস্ট্রি, এগুলো কেমিস্ট্রি। সৌরভ স্যার ট্রান্সফার টু সৌরভ স্যার। জীবাশ্ম জ্বালানি জানি না, কোন অ্যাসিটিলিনের জানি না। সৌরভ স্যার কেমিস্ট্রি কেমিস্ট্রি। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ জট জানি না, মানে এগুলো সব সৌরভ স্যার। দুটি যৌগ, দুটি শক্তি উৎসের নাম লেখো, এটা সব সাবজেক্টে সবাই পারবে, এটা এটা আশা করাই। বলার কিছু নেই, বলার কিছু আছে কি? যারা দেখছো তারা কমেন্ট করে বলো। বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তনে আছে, এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। ট্রুথ। আদর্শ গ্যাসের সময় ধরে নেওয়া হয়েছিল, যেগুলো তত্ত্ব ছিল, গ্যাসীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্ব যেগুলো ছিল, সেখানে ধরে নেওয়া হয়েছিল
গ্যাসীয় কণাগুলির আয়তন নেগলিজিবল, কিন্তু সেটা নয়, তাদের একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। তো এই সসীম আয়তন রয়েছে, এটা বিচ্যুতির একটা কারণ অবশ্যই। আর বাকি কারণগুলো কি কি সেটা যারা জানো, যারা ক্লাস 10-এ রয়েছে, একটু কমেন্ট সেকশনে লেখো। এসটিভিতে পিভি ইজ ইকুয়ালস টু কোনো 11.2 কোনো আদর্শ গ্যাসের জন্য, টিপিতে পিভি ইজ ইকুয়ালস টু 8টি। আচ্ছা, কত মোল সংখ্যা জানতে চেয়েছে? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি জানি, মোল সংখ্যা আমরা জানি 1 মোল মানে 22.4 লিটার না, তো এটার হাফ রয়েছে, তার মানে স্বাভাবিকভাবে এন ইজ ইকুয়ালস টু এখানে হাফ হবে, হাফ মোল হবে। এটা করেছি আমরা তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ। অনেক আছে বইয়ের উদাহরণ, সৌরভ স্যার করে দিয়েছেন মনে হয়, এটা এটা দেখে নিও, দেখে নিও। এটা তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ। একটি ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণ প্রতিচ্ছবি একটি ছোট দর্পণে দেখতে চান, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? দুটো অপশন আছে, একটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তো তিনি সেটা কোনটা ব্যবহার করতে চলেছেন? তিনি অবশ্যই উত্তল দর্পণ ব্যবহার করবেন, কারণ উত্তল দর্পণে অনেকটা দেখো আলো বিভিন্ন দিক থেকে আসলেও এখান থেকে আসলে পড়বে, এখান থেকে আলো মানে বাইরে যত বড় জায়গা থাক না কেন, যত বড় ক্ষেত্র, এ অনেক বেশি ক্ষেত্র কভার করতে পারবে উত্তল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে আলোর সীমাবদ্ধতা রয়েছে, সে খুব কম জায়গা থেকে আলো এসে পড়তে পারে, এই সব জায়গা দেখো ইনঅ্যাক্সেসিবল, এখান থেকে আলো পড়বে না, তাই এই দর্পণটা তো হবে না, উত্তল দর্পণ অ্যান্সার হবে, উত্তল দর্পণ। সাদা আলোর বিচ্ছিন্ন বর্ণালীর প্রাথমিক বর্ণ দুটি কি কি? কি কি বর্ণালী হতে পারে? প্রাথমিক বর্ণ জানতে চেয়েছে না, জানবে সাদা আলোর মধ্যে ইম্পর্টেন্ট বর্ণালী কোনগুলো। এবার কেউ কেউ বলবে ইম্পর্টেন্ট বর্ণালী, এই আবার কি কথা? একদম ইম্পর্টেন্ট বর্ণালী কোনগুলো? আর জিবি, নাম শুনেছো? এখন ভাসানে যে লাইট আরজিবি লাইটস ইউজ করা, অনেকে মনিটরে, কম্পিউটারের মনিটরে আরজিবি লাইটস ইউজ করে, রাইট? তো আরজিবি, রেড গ্রিন ব্লু, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দাও, রেড ব্লু লিখে দাও, লাল নীল। সর্বদা ভূসংলগ্ন থাকে তার কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য। এই কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে মনে হয়, আমি একটু চেক করে নিই, একটা মিনিট। 2.8, এটা আর্গন না, আর্থিং তার হবে, আর্থিং, আর্থিং হবে, আর্থিং তার হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাতেও টাইপিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে, একটা মিনিট প্লিজ। আমি ক্লাসে আছি, আমি ক্লাসটা শেষ করে কল করছি। ওকে, তো গেল। তেজস্ক্রিয় রশ্মি মৌলের পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এদিকে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই কোণটা কত দেখতে পাচ্ছ? এই, আচ্ছা এইভাবে দেখাই, এই কোণটা কত মনে হচ্ছে? 90 ডিগ্রি। আমি দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এই কোণটা কত মনে হচ্ছে? 90 ডিগ্রি। আচ্ছা, বুড়ো আঙুল আর এর মধ্যে থেকে কোনটা কি করে, এই এই আঙুলটা বন্ধ করে নিলাম, বুড়ো আঙুল আর এই কোণের মধ্যে কোণ কত ডিগ্রি মনে হবে? 90 ডিগ্রি। কিভাবে দেখাই? মোদ্দা কথা হলো, এটা তিনজনে হয় মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে একে অপরের সঙ্গে সবাই 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি সমকোণে রয়েছে, পারস্পরিকভাবে, মানে প্রত্যেকে একে অপরের সঙ্গে সমকোণে রয়েছে, রাইট? তাহলে এখানে তোমাকে জানতে হচ্ছে ফ্লেমিং এর বাম হাত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে মধ্যবর্তী কোণ কত? অ্যান্সার তুমি চোখ বন্ধ করে বলে দাও, 90 ডিগ্রি অ্যান্সার। ওকে, সোনার প্রয়োগে ম্যাগনেসিয়াম, এ তো জানি না। আচ্ছা, একটি বিরল মৃত্তিকা মৌল দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন, এগুলো সমস্তটাই কেমিস্ট্রি, পুরো পার্টটা কেমিস্ট্রি। আর কি আছে? কি কারণে ম্যাগনেটাইজ সর্বমকিটনে সংখ্যালঘু মিথিলিন, এখানে নেই আর কিছু, ঠিক আছে, আমাদের ডান, আমাদের এই অবধি থাকলো।
সবাই পড়ো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ম্যাথস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ভিডিও চলতে থাকবে যতদিন না তোমাদের পরীক্ষা আসছে। সবাই পড়াশোনা করো, ভালো করে পড়ো। বেস্ট অফ লাক সবার জন্য। আর ফলো করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলির লোকজনদের সাথে শেয়ার করো, যার সাথে মনে হচ্ছে শেয়ার করা প্রয়োজন, যার দরকার এই ভিডিওটা, তাকে প্লিজ পাঠিয়ে দাও, এটুকু রিকোয়েস্ট। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, আর সাথে আছি।